ভূতবাগানের কথামালায় আজ শুনবেন শ্রী সুধীন্দ্রনাথ রায় রচিত গল্প পাতালের মাতুল। কথা শুনলে গায়ে জ্বালা ধরে গায়ের লোকের। যত নালিশি আসুক ডলফের নামে, মা তা একেবারে হুঁশে উড়িয়ে দেন। ও ছেলে আমার তেমন নয় গো, দুটো দিন যেতে দাও বাছারা, ওর বুদ্ধিটা একটু পাকুক, তখন দেখো ও একটা নাম করা মানুষ হবে দেশের মধ্যে। একটু ক্ষমা ঘেন্না করে এই কয়টা দিন না হয় তোমরা একটু নিলে, তোমরা ছাড়া আর কে করবে বলো? বিধবা অনাথা মেয়ে মানুষটাকে কি আর বলার যায় মুখের উপরে? বেগুন বেচা মুখ করে সবাই চলে যায় হেলিগার গিন্নির সম্মুখ থেকে, গজগজ করে আড়ালে আড়ালে। শাসন নেই, শিক্ষা নেই, বুদ্ধি যখন পাকবে ও ছেলে হবে ডাকু। এই 15-16 বছরেই যা নমুনা ছড়াচ্ছে বাচাধন, কারো বাগানে একটা আপেল পাকবার জো নেই, ও গিয়ে রাতের আধারে তা পেড়ে এনেছে। কারো মোরগ উঠোনের বাইরে আসবার জো নেই, ও তাকে ভোগে লাগিয়েছে শিক কাবাব করে। বুদ্ধি পাকলে অনাথা হেলিগার গিন্নির মুখ চেয়ে গায়ের লোক বাধ্য হয়েই দস্যি ছেলেটাকে ক্ষমা ঘেন্না করে। তবে সদাই তারা সচেষ্ট থাকে ওর ছোঁয়া বাঁচিয়ে চলতে। সদাই চোখ কান মেলে রাখে যাতে নিজেদের ছেলেগুলো উচ্ছন্নে না যায় ওর সঙ্গে মিশে। উপায়, সাবধান থাকতেই হবে এই কয়েকটা বছর, যতদিন বুদ্ধি না পাকে ডলফের। সবাই ডলফের ছোঁয়া বাঁচিয়ে চলে, কেবল একটা বুড়ো গ্রুট ছাড়া। গির্জায় চাকরি করে গ্রুট, গায়ে কেউ মরলে ওই গ্রুটই তার কবর খোঁড়ে। কাজেই তার আলাদা রকম একটু খাতির আছে গায়ের ভিতরেই। সেই খাতুরটুকু সম্বল করে বুড়ো লেগে গেল কি করে ছেলেটাকে কোনো একটা কাজে ভিড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টায়। ডাক্তার পিনার সেন হচ্ছে গায়ের একমাত্র ডাক্তার। ওষুধপত্র তার তত নেই, যত আছে মোটা মোটা ডাক্তারি খেতাব। যখনই কোনো রোগী আসুক দেখতে পাবে ডাক্তারটি বসে আছেন সেই সব কিতাবেরই কোনো একখানা তন্ময় হয়ে। রোগী দাঁড়িয়ে বা বসে নিজের ব্যারামের বৃত্তান্ত বলে গেল, ডাক্তারের চোখ কিন্তু বই ছেড়ে রোগীর দিকে একবারও তাকিয়ে দেখল না। বৃত্তান্তটা শেষ হলে একটা হাঁক শোনা গেল। ডাক্তার হাঁকছেন তার সহকারীকে ওষুধ দেবার জন্যে। সহকারী একজন চিরদিনই রাখেন ডাক্তার নিপারসন। একধারে সে ছাত্র ও কম্পাউন্ডার, গায়েরই কোনো গরিবের ছেলে তিনি বহাল করেন এ কাজে। উদয়ন্ত সে খাটে, বড়ি পাকায়, মলম বানায়, 5 মিশেলি ওষুধ জল ঢেলে ঢেলে লাল নীল সাদা ওষুধ তৈরি করে হরেক রকমের। বিনিময়ে খেতে ও শুতে পায় ডাক্তারের বাড়িতে, আর পায় ভবিষ্যতের জন্য দরাজ প্রতিশ্রুতি। তোকে আমি পুরো দস্তুর ডাক্তার বানিয়ে দেব। আমি মরলে আমারই জায়গা তুই দখল করতে পারবি এই গায়ে। ছাত্র কম্পাউন্ডার এ যাবৎ অনেক এসেছে নিপারসেনের কাছে। কেউ 1 বছর, কেউ বা 2 বছর, তার বেশি টেকেনি। একঘেয়েমির জন্যেই হোক, আবার পেট ভরে খেতে না পাবার জন্যই হোক, উজ্জ্বল ভবিষ্যতের পাকাপোক্ত
প্রতিশ্রুতি সত্ত্বেও সবাই পালিয়েছে একে একে। গুড শুনতে পেল আবার কম্পাউন্ডারের সিংহাসন খালি হয়েছে নিপার সেনের ডাক্তারখানায়। সে গিয়ে ধরে পড়ল ডাক্তারকে। ডলফ হেলিগারকেই নিতে হবে মশাই। ওর বাবা আমার দোস্ত ছিল। আমার খাতিরে ছেলেটার একটা হিল্লে করে দিন আপনি। ডাক্তারের কাজ মানুষকে কবরে পাঠানো, আর গ্রুটের কাজ মানুষের জন্য কবর খোঁড়া। কাজেই পরোক্ষভাবে দুজনকে সহকর্মী না বলা উচিত নয়, যাবেও না। গ্রুট তো নিশ্চয়ই ডাক্তারকে মনে করে সহকর্মী, তা নইলে কিসের জোরে সে খাতির দাবি করে তার কাছে। সে যাই হোক, খানিকটা গাইগুই করে শেষ পর্যন্ত ডলফকেই চাকরিতে নিলেন ডাক্তার। পাড়াপড়শি মন খুলে আশীর্বাদ করল ডাক্তার আর গ্রুট দুজনকেই। নিপার সেন ডাক্তারের চাকরি যখন নিয়েছে ডলফ, দিনের বেলায় অন্তত গায়ের বাড়িগুলো রেহাই পাবে ওর দৌরাত্ম্য থেকে। আশীর্বাদ করলেন হেলিগার গিন্নিও। তার এতকালের আশা বুঝি সফল হবার পথ ধরেছে এইবার। নিপার সেন তো বলেছেনই ডলফকে ডাক্তার করে দেবেন। তার ডাক্তারের চেয়ে মান্যগণ্য লোক আর কে থাকতে পারে পাড়া গায়ে। তিনি পড়শিদের ডেকে ডেকে বলতে লাগলেন, দেখলে তো, আমি বলিনি যে ও একটা নাম করা মানুষ হবে দেশের মধ্যে। দিন কাটে। ডলফ নাম করা মানুষ হবার জন্য উঠে পড়ে লেগেছে। খেটে যাচ্ছে ভূতের মতো, না খেটে উপায় নেই। ডাক্তারটি কড়া মনিব। বড়ি পাকানো, মলম বানানো, পাঁচমিশেলি ওষুধে জল ঢেলে ঢেলে লাল, নীল, সাদা হরেক রকম মিক্সচার তৈরি করা। এসব ব্যাপারে 1 মিনিটের ঢিলামি দেখলে নিপার সেন গর্জে ওঠেন। তবেই হয়েছে। তুমি ডাক্তার, কাজের ফাঁকি দিতে চাও যদি বেরিয়ে যাও আমার ডাক্তারখানা থেকে। হায়, বেরিয়ে যাওয়ার উপায় যদি থাকতো, ডলফ কি 1 মিনিটও দেরি করতো বেরিয়ে যেতে? এ কাজ তার একদম ভালো লাগে না। এ যাবৎ তার দিন কেটেছে মাঠে ঘাটে দস্যিপনা করে করে। কখনো কোনো পড়শির ঘোড়ার সাওয়ার হয়ে দেশ বিদেশ ছুটে বেড়াচ্ছে ঝড়ের বেগে, কখনো বা হডসন নদের দুর্বাস স্রোতে গা ভাসিয়ে দিয়ে সাঁতার কাটছে এপার ওপার। আবার এমনও কোনো দিন ঘটে গিয়েছে যে কোনো বন্ধুর বাবার বন্দুকটা কোনো ফিকিরে হাতিয়ে নিয়ে সে গিয়ে ডুব মেরেছে গহন অরণ্যে। হরিণ টরিণ তুচ্ছ প্রাণী তো কথাই নেই। দুর্দান্ত বাইসন বা জাগুয়ার সামনে পড়লে সে তার মোকাবিলা করতে ভয় পায়নি কোনো দিনই। সেই ডলফ কিনা বুক সমান উঁচু টেবিলের সামনে দাঁড়িয়ে পিল বানাচ্ছে ঘন্টার পর ঘন্টা। জীবনে ধিক্কার এসে গিয়েছে ওর। কবে সে এ শিক্ষানবিশে লাথি মেরে বেরিয়ে পড়বে রাস্তায়। যদি না তার লজ্জা করত অনাথা মায়ের মুখের অন্ন ভাগ বসানোর জন্য, সেই মায়েরই কুড়েতে ফিরে যেত। লজ্জা করবে? পারবে না ডলফ মায়ের মনে কষ্ট দিতে। মা যে দিন গুনছে কবে ডলফ ডাক্তার হয়ে বেরোবে, কবে সে 10 জনের 1 জন হয়ে মাথা উঁচু করে বেড়াবে গ্রামে। ডলফ ভাগ্যকে অভিশাপ দেয়, তবু দিনের পর দিন পিল বানাতেই থাকে নিপার সেনের টেবিলে দাঁড়িয়ে। বললে লোকে হয়তো বিশ্বাস করবেন না। এইভাবে 24 ঘন্টা নিজেকে শাপান্ত করতে করতেও পরিপূর্ণ 4টি বছর নিপার সেনকে ডাক্তারখানায় কাটিয়ে দিল ডলফ হেলিগার। ডাক্তারই সে গোড়াই শিখেছে। ডাক্তার হওয়া তার ভাগ্যে আছে, এমন আশা ভুল ক্রমেও সে কখনো করে না।
20 বছর বয়স হলো ডল্পের। গাঁটটা জোয়ান, সেই বয়সেই। আর এই সময় ঘটল এক ঘটনা। দেদার পয়সা জমিয়েছে নিপারসেন ওই গাই ডাক্তারি করে করে। কি করা যায় সে পয়সা দিয়ে? গা থেকে মাইল 3 দূরে একটা বাড়ি সস্তায় বিক্রি হচ্ছে শুনে ঝট করে তিনি তা কিনে ফেললেন। কিনবার পর তার চক্ষু স্থির। বাড়িটা যে হানা বাড়ি, সে খবর তো তাকে আগে কেউ বলেনি। নিপারসেনের মতলব ছিল বাড়িতে আপাতত এক ঘর চাষিকে তিনি বসাবেন, বাড়ির লাগোয়া জমিগুলো আবাদ করবে তারা, আধা আধি বকরা দেবে, ফসলের ফি বছর। কিন্তু দেখো বরাতের ফের, কোনো চাষি ও বাড়িতে বসবাস করতে রাজি হয় না। এমনকি লাঙল নিয়ে ও বাড়ির জমিতে ঢুকতেও তারা নারাজ। কাঁচা মুন্ডুটা জমের হাতে তুলে দেবে মশাই? সাফ জবাব দেয় সবাই। ডাক্তার যখন বাড়ি নিয়ে হাবুডাবু খাচ্ছেন, ডল ফেলেও এক প্রস্তাব নিয়ে বলল, যদি আমি গিয়ে বাড়িটায় বসবাস করি কিছুদিন, ভূত আমার করবে কি? আমি ওখানে বাস করেও জ্যান্ত আছি, এটা যখন দেখবে চাষিরা সাহস পাবে ওদিকে ভিড়তে। নিপারসেন তো লুফে নিল এ প্রস্তাব। নিজে তিনি যথেষ্ট বিশ্বাস রাখেন যে ভূতেরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে মানুষের। বাড়ি কেনার অর্থটা বিলকুল লোকসান হতে বসেছে দেখেও নিজে গিয়ে ওখানে বাস করার কল্পনা এক মুহূর্তের জন্য মগজে আসেনি তার। হাজার হোক, পয়সা লোকসান হলে তার একদিন কোনো না কোনোভাবে পূরণ হতে পারে, কিন্তু জান লোকসান হয়ে গেলে তার পূরণ হওয়ার কোনো ভরসাই নেই। তবে ডল্ফ যেতে চাইছে, যাক না। হাজার হোক, নিজের জীবন অন্যের জীবনের বহুত ফারাক। হ্যাঁ, যায় যদি তো যাক। কিন্তু ডল্ফ সে যেতে চায় কেন? সে কি বিশ্বাস করে না ভূতে? তা করে। পাড়া গাঁয়ের ছেলে, জ্ঞান হওয়ার পর থেকেই ভগবানে আর ভূতে সমানভাবেই বিশ্বাস করতে শিখেছে। হ্যাঁ, বিশ্বাস করে, তবে ভয় করে না। করে না এই কারণে যে ভয় বস্তুটাই তার অস্থি মজ্জায় কোথাও নেই। ভূত আছে থাকুক, একটা শক্ত সমর্থ মানুষের সে কি ক্ষতি করবে? আর বলতে কি, ভূতের অস্তিত্বে 16 আনা বিশ্বাস আছে বলেই ডল্ফ যেতে চাইছে হানাবাড়িতে। স্রেফ একঘেয়ে জীবন একটুখানি বৈচিত্র্যের আশায়। পিল পাকিয়ে পাকিয়ে জীবনটাই সে বিস্বাদ লাগছে তার কাছে। ডাক্তারের কাছে একটি শুধু অনুরোধ লাগলো ডল্ফ। তার মায়ের কাছে এই খবর এক্ষুনি যেন না পৌঁছায়। যাক কিছুদিন, সব লোক যখন জানবে, মাও জানবে আস্তে আস্তে। গোড়ায় জানতে পারলে মা একটা কান্নাকাটি জুড়ে দেবে, একটা বিষম ব্যাগড়া পড়ে যাবে ব্যাপারটাতে। তাই হলো। যথাসময়ে একদিন সন্ধ্যার পরে নিঃশব্দে হানাবাড়ির দিকে রওনা হয়ে গেল ডল্ফ। সঙ্গে গেলেন ডাক্তার নিজে, তার রাঁধুনিটিকে নিয়ে। বাড়িটা দেখিয়ে শুনিয়ে দেওয়ার জন্য এই আর কি। একটা ঘর খুলে ডল্ফকে তার ভিতরে স্থিত করে দিয়ে ওরা দুজন ফিরে আসবেন। ডাক্তারের হাতে লণ্ঠন, রাঁধুনির হাতে একটা মোমবাতি, ডল্ফের বগলে একখানা কম্বল। 3 মাইল পথ 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেল সবাই। জায়গাটা এমন, দিনের বেলাও একা গেলে সেখানে গা ছমছম করে। চারিদিকে ছোট ছোট পাহাড়, মাঝ বরাবর একটা নিচু উপত্যকায় ওই একটি মাত্র বাড়ি। যথেষ্ট পুরনো বটে, তবে ভেঙে চুরে পড়েনি এখনো। আসবাবপত্র অনেক রয়েছে, তবে সবই কেমন সেকেলে ধরনের। ওলন্দাজেরা যখন উত্তর আমেরিকায় এই অঞ্চলটাতে প্রথম আসে উপনিবেশ গড়ে তোলার জন্য, সেই যুগের। বলা বাহুল্যে ডল্ফরাও ওলন্দাজ।
এই ফ্যাশনের খাট, বিছনা, টেবিল, চেয়ার গায়ের ধনীদের বাড়িতে সে আগেও দেখেছে। কাজেই এ বাড়ির পরিবেশটা তার ঘরোয়া বলেই মনে হলো। সেও একটা স্বস্তি। অনেক লম্বা লম্বা বারান্দা পেরিয়ে, অনেক সরু সরু সিঁড়ি মারিয়ে ডাক্তার ডলফকে এনে তুললেন একখানা বৃহৎ শয়নকক্ষে। এক পাশে বৃহৎ খাট, তাতে ছেঁড়া গদি, অন্য পাশে বৃহৎ অগ্নিকুণ্ড, তাতে আগুন নেই, কোথা থেকেই বা থাকবে। মাঝখানে একখানা বৃহৎ সোফা, তার উপরে আচ্ছাদনের কোনো বালাই নেই, শক্ত কাঠে ধুলো জমে আছে রাশি রাশি। ডলফ কম্বল বিছিয়ে ফেলল ছেঁড়া গদির উপরে। রাঁধুনি মোমটা জেলে অগ্নিকুণ্ডের মাথায় বসিয়ে দিল। ডাক্তার বলল, দরজা বন্ধ করে শুয়ে পড়ো, কেমন? এই বলেই লণ্ঠন এবং রাঁধুনি নিয়ে তিনি বেরিয়ে পড়লেন ঘর থেকে। ডলফ ঘরের দরজায় খিল এঁটে দিল এবং শুয়ে পড়ল হানাবাড়ির ছেঁড়া গদিতে। ভূতের কথাই ভাবছে সে, তাতে সন্দেহ নেই। তবে সে ভাবনার সঙ্গে ভয়ের সংস্রব আদৌ নেই। যা আছে তা হলো কৌতূহল। গায়ে ঘরে ভূত হচ্ছে একটা পয়লা নম্বরে আলোচ্য বিষয়। যদিও এমন কোনো লোকের সঙ্গে ডলফের আজও পরিচয় ঘটেনি যে নাকি নিজের চোখে ভূত দেখেছে। আজ যদি ডলফের নিজের চোখে ভূত দেখা হয়, সে অবশ্য নিজের বরাতের প্রশংসা করতে পারবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ডলফ। কতক্ষণ ঘুমিয়েছিল তার হিসাব কে দেবে। হঠাৎ ঘুম ভেঙে গেল। মোম তখনও জ্বলছে। সেই আলোতে ডলফ দেখল এসেছে ভূত। সত্যি এসেছে। ঘরে আর সে একা নয়। দরজা যদিও আগেই খিল বন্ধ হয়েছে, তবু এক সদাসই লম্বা চওড়া আত্মবয়সী পুরুষের আবির্ভাব ঘটেছে হাড্ডিসার সোফার উপরে। পোশাক তার পুরনো কালের ওলন্দাজদের মতোই, লালচে। চুলদাড়ির বেষ্টনীর ভিতরে পাকাটে মুখখানা তার বড়ই যেন বিষণ্ণ দেখাচ্ছে। বেশ মনোযোগ দিয়ে দুজন দুজনকে দেখছে। ভূত দেখছে ডলফকে আর ডলফ দেখছে ভূতকে। ডলফ ভাবছে, ভূতটা যখন এসেইছে কথা বলে না কেন, কিংবা ভয় দেখাবার মতলব যদি এসেও থাকে ভেংচি টেংচি কাটে না কেন। পরক্ষণেই তার মনে পড়ে গেল, ভূতেরা তো রক্ত মাংসের দেহ নেই। যা দেখা যাচ্ছে তার ছায়া বই আর কিছু নয়। ছায়া কথা কইবে কেমন করে? আর ভেংচি ভয় দেখাবার জন্য হয়তো সে আদৌ আসেনি। তবে ওর সঙ্গে আলাপ জমানো যায় কেমন করে? খানিকটা ইতস্তত করে মোলায়েম সুরে ডলফ বলল, দেখুন মিস্টার ভূত, আপনি যখন দয়া করে দেখা দিয়েছেন এ অধমকে, তখন অবশ্যই ধরে নিতে পারি যে আমার কাছে কোনো দরকার আছে আপনার। সে দরকারের কথাটা চটপট বলে ফেললে ভালো হয় নাকি? রাত এখন খানিকটা আছে বোধহয়, আর একটু ঘুমোতে চাই। না, জবাব নেই মিস্টার ভূতের তরফ থেকে। অতঃপর কী করা যেতে পারে তাই ভাবছে ডলফ। এমন সময় ভূতটা উঠে দাঁড়ালো সোফা ছেড়ে, হেঁটে গেল 2 পা দরজার দিকেই গেল, তারপর থামল আর পিছন ফিরে তাকালো ডলফের দিকে। ডলফ যেন দেখল ভূতের মাথাটা নড়ছে অল্প অল্প, যেন সে ইশারায় ডাকছে ডলফকে সঙ্গে আসবার জন্য। ডলফ উঠে বসলো বিছনার উপরে। ভূত আবার 2 পা হাঁটল, আবার থামল, আবার ইশারা করলো তেমনিভাবে। নিশ্চয়ই ভূত এটাই চাইছে যে ডলফ অনুসরণ করুক তাকে। মতলব কি ভূতটার? ভীষণ কৌতূহল হচ্ছে ডলফের। সে উঠে দাঁড়ালো। খাট থেকে 2 পা সে এগিয়ে গেল ভূতের দিকে। এবার ভূতের মাথা বেশ জোরে জোরে নাড়াচ্ছে, বেশ খুশি খুশি ভাব তার। ভয়। ডলফ ওই
চিজটার সঙ্গে পরিচিতই নয়। ভূত কেন তার সঙ্গে আসতে বলেছে জানবার জন্য দারুণ ব্যস্ত হয়েছে সে। ভূত দরজা ঘেঁষে দাঁড়িয়ে আবার ইশারা করল ওকে। তারপর কি কাণ্ড! বেমালুম উবে গেল ডল্পের চোখের সামনেই। ডল্প চোখ কসলাচ্ছে। সত্যিই উবে গেল নাকি চোখের ভুল হচ্ছে ডল্পের? না, ভুল তো হয়নি, সত্যি নেই ভূতটা। অর্থাৎ সে ঘর থেকে বেরিয়ে পড়েছে। ঘরে ঢোকার বেলায় বন্ধ দরজার ভিতর দিয়ে সে ঢুকেছিল, আর বেরোবার বেলায় বন্ধ দরজা তার গতিরোধ করতে পারেনি। কিন্তু বেরিয়ে যাওয়ার আগেও সে তৃতীয়বার ইশারা করে গেছে ডল্পকে। ডল্প কি ভয় পাবে তার সঙ্গে যেতে? আরে তাই কখনো হয় নাকি? ভয়, ছি! যেহেতু বন্ধ দরজার ভেতর দিয়ে বেরোনো ডল্পের পক্ষে সম্ভব নয়, তাই সে খুলে ফেলল দরজাটা। বাহ! ওই যে মিস্টার ভূত ঠিক 2 পা সামনে দাঁড়িয়ে আছে তার প্রতীক্ষায়। তারপর সরু সরু সিঁড়ি আর লম্বা লম্বা বারান্দা বেয়ে বেয়ে অনেকক্ষণ ধরে ভূতের অনুসরণ করলো ডল্প। অবশেষে ভূত থামল আর একটা দরজায়। তারপর আবার চট করে উবে গেল ওর সম্মুখ থেকে। এবার আর ভেবে দেখবার কিছু নেই, ডল্প দরজাটা খুলে ফেলল। ঠিক ওই তো দাঁড়িয়ে আছে ভূত। ডল্পকে দেখেই সে আবার চলতে শুরু করলো। এবার আর তার বাড়ির ভিতরে নেই, খোলা উঠোন, তারপর খানিকটা মাঠ। অনেক পথ পেরিয়ে বিশাল এক ইদারার পাশে গিয়ে দাঁড়ালো ভূত। ডল্প আছে, ভূতের পিছু নেই। ভূত আবার ফিরে তাকালো ডল্পের পানে। জ্যোৎস্নায় ঝকঝক করছে চারিধার। ভূতের মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে ডল্প। কি করুণ আবেদন বেচারা ভূতের চোখে মুখে। কিছু একটা সাহায্য যে ডল্পের কাছে ও চাইছে, তাতে তো আর কোনো সন্দেহ নেই। কি সাহায্য হতে পারে সেটা? হায় বেচারা ভূত, তার তো কথা কইবার সামর্থ্য নাই। এইবার এক কাণ্ড! ভূতটা ইতরার ভিতরে নেমে যাচ্ছে যে। আরে কোথায় যাচ্ছে কোথায়? ডল্পের দিকে 2 চোখের দৃষ্টি নিবন্ধ রেখে ভূতটা ধীরে ধীরে নেমে যাচ্ছে ইদারায়। এইবার তার কোমরের নিচে সবটা অদৃশ্য হয়ে গেল। এইবার বুক, এইবার কাঁধ, আর একটা মিনতিভরা ইশারা, তারপর ভূত অদৃশ্য। ভূতটা পাগল নাকি? ওর এই শেষ ইশারা শিরোধার্য করে ডল্প ইদারায় নামবে, এরকমটা কি প্রত্যাশা করে থাকে? তবে ডল্প বলবে ভূতটা নেহাতি ভূত, ওর কোনো আক্কেল নেই। না, নামবে না ডল্প নিশ্চয়ই। তবে ইদারার উপর থেকে ঝুঁকে পড়ে যতটা সম্ভব দেখে নেবে ওর নিচের অবস্থাটা। ভূত কি এখনও নামছে না উবে গেছে? উঁচু গাঁথুনি দিয়ে ঘেরা রয়েছে ইদারার মুখ। ডল্প এসে সেই গাঁথুনির উপর ঝুঁকে পড়ল। চাঁদের আলোতে ইদারার নিচে বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। জল চকচক করছে জ্যোৎস্নায়, তবে বহু নিচে। আর ভূত বেমালুম হাওয়া। সেই পাতালে ডুব মেরেছে নিশ্চয়ই। এই পাতালেই থাকে কি না ও? এমন ইট পাথরের মোকাম পছন্দ নয় ওর। যাক সে কথা। এ রাত্রে ডল্পের আর কিছু করার নেই। সে গুটি গুটি ফিরে গেল বাড়ির ভিতরে, তার শোবার ঘরে। শুয়ে শুয়ে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল যেন সব দড়ি বেয়ে নেমে যাচ্ছে ইদারের ভিতরে। যাচ্ছে তো যাচ্ছে, একদম পাতালে নেমে যাচ্ছে। কি যেন একটা কি পাতাল থেকে তুলে আনবার জরুরি তাগিদ রয়েছে তার। না আনলে যেন কিছুতেই চলবে না। জিনিসটা যেন তারই, তার ছাড়া আর কারো নয় যেন। তারপর স্বপ্নে সে আবার দেখতে পেল সেই বিষণ্ণ বদন ভূতটাকে। সে যেন ঠোঁট নাড়ছে। ডল্পের কানে যেন ভূতটা স্পষ্ট কথা ধরা পড়ছে। ওটা তোমারই, তুমি মেহনত করে তুমি ওটাকে তুলে আনো বাবা,
তুমি তো ভীতু নও। ঘুম ভাঙলেই ডল্ফ দেখল রাত ভোর হয়ে এসছে। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল বাইরে থেকে। লোকজন জেগে ওঠার আগেই নিপারসনের ডাক্তারখানায় তাকে পৌঁছতে হবে। সে যে হানাবাড়িতে রাত্রি যাপন করেছে এটা আপাতত কাউকে জানানো চলবে না। না, কিচ্ছু দেখিনি। অঘরে ঘুমিয়েছি সারা রাত। ডাক্তারের নানা প্রশ্নের জবাবে সাফ জবাব দিয়ে দিচ্ছে ডল্ফ। ভূত তো দূরে থাকুক, একটা ছাড় পোকা পর্যন্ত কামড়ায়নি স্যার। বরাত ভালো ডল্ফের। দিনের ভিতর এক সময় গুড এলো ডাক্তারের বাড়িতে বেড়াতে। ডল্ফ কোনো দিন যা করেনি তাই করলো আজ। মুখটা কাচুমাচু করে গুডকে বলল, কাকা, বড্ড মুশকিলে পড়েছি, কিছু পয়সা আমায় দেবে? কোনো দিন যে পয়সা চাইনি সে আজ চায় কেন? গ্রুট অবাক। তবু গ্রুট ভালোবাসে ছেলেটাকে, বিমুখ করতে পারল না তাকে। পকেটে যা ছিল সব ঝেড়ে ডল্ফকে দিয়ে দিল। সন্ধ্যা হতে নেয়তই ডল্ফ বেরিয়ে পড়ল একটা মোমবাতি নিয়ে। আজ তো আর পথ দেখাবার জন্য ডাক্তারে বা রাঁধুনি যাওয়ার দরকার নেই তার সঙ্গে। ডল্ফ বেরোলো, কিন্তু সোজাসুজি হানাবাড়ির দিকে না গিয়ে উঠল গিয়ে গায়ের মুদিখানার দোকানটাতে। ওরা গেরেস্তালির হরেক রকম জিনিস মজুদ রাখে সারা বছর। কখন কি দরকার হয়ে পড়ে বলা যায় কি? আজ ডল্ফের দরকার কয়েক গাছা মজবুত দড়ি। ডাক্তারের গরু বাঁধবার দড়িগুলো বিলকুল পচে গিয়েছে। একটা একটা করে 6 গাছা দড়ি সে বেছে নিল। দাম মিটিয়ে দিল গুডসের পয়সা দিয়ে। হানাবাড়ি পৌঁছে ডল্ফের কাজ হলো আজ ঘরে গিয়ে শুয়ে পড়া নয়, ইদারার পাশে বসে খাটো দড়িগুলো জোড়া দিয়ে দিয়ে পেল্লায় লম্বা দড়ি বানালো। তাছাড়াও সেই পেল্লায় লম্বা দড়ির মাঝখানে একটা একটা করে গেড়ো দেওয়া। নামবার সময় ওইসব গেড়োতে হাত রাখা চলবে 1-8 মিনিটের জন্য। গেড়োতে পা বাঁধিয়ে জিরোনো চলবে দরকার মতো। ইদারা থেকে সামান্য দূরে একটা বাবলা গাছ। কালই তা লক্ষ্য করেছে ডল্ফ। সেই গাছের গুঁড়িতে শক্ত করে দড়িটা এক মাথা বেঁধে ফেলল। তারপর দড়ি ঝুলিয়ে দিল ইদারার ভিতরে। জলার তলাতেও দড়িটা নেমে গেল অনেক দূর। এইবার ডল্ফ জামা কাপড় ছেড়ে রাখল বাবলার তলায়, আর জয় যিশু বলে নেমে পড়ল দড়ি ধরে। শীতের দিন নয়, তবু শীত শীত করছে বই কি। কেমন যেন শিউড়ে শিউড়ে উঠছে দেহের ভিতরে। শীত না ভয়? ভয় ধুত, কিন্তু শীতও না। তবে কি এটা? যা খুশি হোক, ডল্ফ সরসর করে নামছে। মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছে দড়ির গিঁট ধরে ধরে, যাতে নতুন দড়ির ঘষায় হাতের চামড়া ছেড়ে না যায়। কিন্তু কতক্ষণ আর? নামতে শুরু করার একটু পরেই ডল্ফ দেখল সে জল ছুঁয়েছে। যদিও উপর থেকে মনে হয়েছিল গভীর ইদারার তলায় পৌঁছতে সময় লাগবে অনেক। বরাত জোর, কুয়োর জল গরম। যতক্ষণ খুশি থাকতে পারবে জলে, কতক্ষণ থাকতে হবে কে জানে। জল গভীরও, 10-12 ফুট তো বটেই। ডল্ফ দড়ি ছেড়ে দিয়ে ডুব দিল জলে। পচা গন্ধ অবশ্য জলটাতে। তা সে তো স্বাভাবিক, কেউ নাড়ে চাড়ে না এ জল। ডুবিয়ে ডলসের তলা থেকে মাটি তুলে আনলো ডল্ফ। 10-12 ফুট জলের তলায় পৌঁছে মাটি হাতড়ে দেখে প্রথমবার গোলাপানা কি যেন একটা পিছল জিনিস হাতে ঠেকতেই সেটা তুলে নিয়ে ভজ করে জলের উপর ভেসে উঠল ডল্ফ। চাঁদের আলো তো জিনিসটার দাঁত বের করে হেসে উঠল ডল্ফ থেকে দেখে। কি সর্বনাশ! মরার মাথা একটা, সাদা হাড়, শ্যাওলায় সবুজ হয়ে গেছে এখানে ওখানে। এমন চমকে উঠেছিল ডল্ফ যে মরার মাথাটা তার হাত থেকে ফসকে জলে পড়ে গেল আবার। সে ভাবতে লাগলো। জলে ভাসতে ভাসতে অনেক কথাই মাথায় আসছে ও তার। ভূতমশাইয়ের মতলবটা এবার যেন বোঝা যাচ্ছে একটু একটু। এইখানে ইদারায় জলে পড়ে আছে তার হাড়গোড়গুলো। গির্জার আঙ্গিনায় কবর না পাওয়ার দরুন আত্মা শান্তি পাচ্ছে না তার। ডল্ফকে ডেকে আনার ভিতরে
ভূতের উদ্দেশ্য ছিল এই যে তার হাড়গুলোকে তুলে নিয়ে খ্রিস্ট ধর্মে বিধান মতো কবর দিক। বড় চারটিখানি কথা নয়, মিস্টার ভূত, বহুত ঝামেলার ব্যাপার এটা। তবু নেমে যখন আসাই গিয়েছে, নিঃসন্দেহ হয়ে নেয় ভালো। মাথাটাই ডল্ফ পেয়েছে এ যাবৎ, ধরটাও এখানেই আছে তো। এমনই যদি হয় ধরটা এখানে নেই, শুধু কাটা মুন্ডটাই পড়ে আছে, তাহলে ডল্ফ কিন্তু সেটাকে তুলে নিয়ে যেতে পারে, লুকিয়ে রাখতে পারে অন্য কোথাও 2-1 দিন। তারপর গ্রুটকে খোসামদে যদি রাজি করিয়ে গির্জার হাতায় একটা গর্ত করে, সে পরের কথা। আগে জানা দরকার সত্যিকারের অবস্থাটা। ডল্ফ আবার ডুব দিল, জাত চলে। একটা আংটার ভিতরে হাত ঢুকে গেল ডল্ফের। কিসের আংটা হতে পারে? বালতির, কড়ার, সিন্দুকের ডালার? না, সিন্দুক নয়। জিনিসটা হালকা। অনায়াসে সে হাতের ওটা উঁচু করে তুলে ফেলল ডল্ফ। জলের উপর ভেসে উঠে দেখল একটা বালতির মতোই বস্তু, মাঝারি আকারের। কি থাকতে পারে এতে? বালতির মুখে একখানা থালা চাপা দেওয়া হয়েছে, সরু তার দিকটা দিয়ে আবার বালতির সঙ্গে মজবুত করে বাঁধা। কি থাকতে পারে এর ভিতর? বালতিটা বেঁধে ফেলল ডল্ফ। ওঠার সময় উপরে নিয়ে যাবে। তারপর হাড়গোড়ের সন্ধান আবার দিল ডুব। উঠল বই কি, ছোট বড় নানা আকারে হাড়ের টুকরো উঠতে লাগলো, একটার পর একটা। মানুষের খণ্ড খণ্ড করে কেটে ইদারায় ফেলে দিয়েছে কোনো ডাকুর দল। এই জন্য, এই বালতিটার জন্যই কি? হাড়গুলো আপাতত থাকুক, বালতিটা নিয়ে যাওয়া যাক। রহস্য সমাধান হয়তো ওরই ভিতর আছে। ডল্ফ আগে নিজে উপরে উঠল দড়ি দিয়ে, তারপর বালতি শুদ্ধ দড়িটা তুলে নিল। প্রথম কাজ জামা কাপড় পরে নেওয়া, তারপর বালতি আর দড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়া। সেখানে দরজা বন্ধ করে বালতি খুলে দেখা। খুলে যখন দেখল, ডল্ফের চক্ষু স্থির। এক বালতি মোহর বালতির ভিতরে, আর একটা পিতলের মজবুত কৌটা। সেটা খুলতে রীতিমতন বেগ পেতে হলো ডল্ফের। এমনভাবে তা বন্ধ করা যাতে জল ঢুকতে না পারে কৌটার ভিতরে। তবু অনেক চেষ্টায় খুলে ফেলল ডল্ফ। আর কিছু নয়, একখানা চিঠি, ওলন্দাজ ভাষায় লেখা। মাত্র 18 বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম পয়সার জন্য। ক্যালিফোর্নিয়ায় নদীর চড়ায় বালি ধুয়ে ধুয়ে সোনার কণা বার করেছি প্রায় 20 বছর ধরে। তারপর শহরে গিয়ে বেচলাম সেই সোনার কণাগুলি, মন্দ দাম হলো না। তারপর শুরু করলাম লবণের ব্যবসা, চড়া সুদে। বছর 10 রইলাম সে ব্যবসা নিয়ে। তারপর বাড়ির জন্য মনটা অস্থির হয়ে উঠল। ব্যবসা গুটিয়ে ফেলে এক বালতি মোহর কিনে ফেললাম সর্বস্বের বিনিময়ে। বাড়ি এসে দেখি আপনার জন সব মরে গেছে, তবে একটা ছোট্ট বোন নাকি বেঁচে আছে হডসনের কূলে, ক্যাটিসকিল পাহাড়ের আনাচে কানাচে কোনো এক জায়গায়। তার স্বামীর নাম গুডসে হ্যালিগার। এই পর্যন্ত পড়েই চমকে আতকে একবার লাফিয়ে উঠল ডল্ফ। গুস্টেড হেলিগার তো তারই বাবার নাম। এ চিঠি যার লেখা, সে তাহলে সাক্ষাৎ মামা ডল্ফের। হ্যাঁ, মনে পড়ছে তো, তার মা তো মাঝে মধ্যেই তার এক নিরুদ্দেশ মামার গল্প করতেন। কি নাম ভালো, স্পিগেল, ফিলিয়ান ভ্যান্ডার স্পিগেল। নিচের চিঠিও সেই নামে সই রয়েছে, ফিলিয়ান ভ্যান্ডার স্পিগেল। নিজের উত্তেজনা নিজেই কোনো রকম শান্ত করল ডল্ফ। তারপর পড়ে ফেলল চিঠির বাকি অংশটা। খুঁজতে খুঁজতে স্পিগেল এই বাড়ি পর্যন্ত এসে পড়েছিল। হঠাৎ ঝড় বদলা শুরু হলো বলে আশ্রয় নিল এই বাড়িতে রাতে থাকার জন্য। কিন্তু তাতেই হলো সর্বনাশ। মালিকেরা কেউ উপস্থিত ছিল না এখানে, ছিল এক পাল চাকর বাকর। তারা কেমন করে যেন টের পেয়ে গেল যে বালতিতে সোনা ভর্তি। আর
তারা যে টের পেয়েছে তা বুঝতে পারল স্পিগেল। তার মনে নিশ্চিত ধারণা হলো যে রাতের ভিতরে তাকে খুন করে চাকরেরা তার সোনা লুট করবে। কি করব, কেমন করে রক্ষা পাবো এই সংকটে, এই ভাবতে ভাবতে স্পিগেল লিখে ফেললেন একটা চিঠি। কেমন করে রক্ষা পাবো, এই কথাই চিঠির শেষ কথা। না, রক্ষা সে পায়নি। চিঠি লেখার পর ঘটনাগুলো ডলফের অনুমান করেই নিয়েছিল। চিঠি কৌটায় বন্ধ করে বালতিটা রেখে সে ওই তুমুল ঝড় বাদলায় বাড়ির আশ্রয় ছেড়ে হয়তো বেরিয়ে পড়েছিল মামা। চাকরগুলো হয়তো সঙ্গে সঙ্গে ধাওয়া করেছিল পিছনে। পালাবার মুখে বালতিটা লুকিয়ে ফেলবার জন্যই হয়তো বেশি ব্যস্ত হয়েছিল স্পিগেল। তাই ইদারাটা দেখতে পেয়ে ওটা ফেলে দিয়েছিল তারই ভিতরে। তারপর চাকরগুলো হয়তো তাকে ধরে ফেলেছিল, আর মোহর না পাওয়ার দরুন রাগের মাথায় স্পিগেলকে খুন করে ফেলে দিয়েছিল ইদারাতে। সে যাই হোক, মামার অর্থ ভাগ্নেই পেয়েছে। পাতাল থেকে তুলে এনে মামাকে যথাশাস্ত্র কবর দেবেই ডলফ।